মন ভয়াবহ মেয়েকে একাকী রুমে রেখে অন্য বুদ্ধি চাপে, সেই অন্য বুদ্ধির জন্যই সেদিন ঘটনা আবার রিপিট করতে চাইলাম। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, আমিও পুনরাবৃত্তি করে কারুর বিভৎস দিনটা আবার দেখতে চাইলাম। কথাটুকু চলতে চলতেই ওর পিঠের চুলগুলো সন্তর্পণে সরিয়ে ফেলল মাহাতিম। আবারও সেই তরুণের ঘটনার মতো ওর পিঠের উপর 5 আঙ্গুল রাখল সে। বাইরে বাতাসের প্রবলধ্বনি পৈশাচিকভাবে শোনা যাচ্ছে। মেঘের গর্জন বৃদ্ধি পেয়ে বজ্রকণ্ঠের সুর ধরেছে এখন। প্রকৃতির সেই নিবিড় খেলায় মেহনুর আবারও বিশ্রী দিনটার কথা দু চোখের পাতায় কল্পনা করতে লাগলো। তরুণের একপেশে জঘন্য হাসি, লাইটার নিয়ে অন অফ করা, জবরদস্তি করে পিঠের কাছে ব্লাউজের হুক খোলার চেষ্টা, নানা জায়গায় বিশ্রীভাবে চোখ বুলিয়ে দেখা, সব একে একে ওর বদ্ধ চোখের অন্ধকার পটে জলজ্জান্তভাবে ভেসে উঠল। মাতিম আজও সেই পিঠের উপর একইভাবে হাত রাখল, কিন্তু সেই হাত রাখল পরম আবেশে, আলতো ছোঁয়ায়। প্রশস্ত বিশাল পেশিময় বুকটার মধ্যে উষ্ণতা দিয়ে আঁকড়ে ধরার জন্য শুধু একটুখানি দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বের মাঝে বিশাল বড় বেড়িবাঁধ ছিল, যেটার নাম হলো অধিকার। আজ মাহাতিমের কাছে সেই অধিকার নেই, কোনো বাঁধ অতিক্রমের জোর নেই। মাহাতিম নিজেকে চূড়ান্ত সীমায় নিয়ন্ত্রণ রেখে আবারও মেহনুরের বদ্ধ চোখের দিকে তাকিয়ে বলল, ওই অন্ধকার গোয়াল ঘরটায় কেউ বাজে স্পর্শ পেয়ে হাউমাউ করে কেঁদেছিল। ছাড় পাওয়ার জন্য চেষ্টা করেছিল প্রচুর, ছোটাছুটি করাও বাদ দেয়নি একদম, কিন্তু আফসোস কেউ যে তাকে উদ্ধার করতে আসেনি। শেষ মুহূর্তে যদি ছাড় পাওয়ার উছিলা না পেত, তাহলে সে কি এখনো সুস্থ থাকতো? মাতিম কথাটা শেষ করতেই মৃদু আভায় অবজ্ঞাপূর্ণে হাসি দিল। নিয়তির খেলায় অঘটন ঘটতে ঘটতে কত মিনিট লাগতো, কিন্তু দুঃখটার কথা চিন্তা করে ছোট্ট মানুষটার বদ্ধ চোখ দুটো থেকে হঠাৎ গাল ছাপিয়ে পানি পড়তে লাগলো। বাইরের বড় বড় বৃষ্টি ফোঁটার মতোই তার অশ্রু ফোঁটাগুলো একে একে ঝরে পড়ছিল। মাতিম ওর দিকে দৃষ্টি নিবন্ধ রেখে গাঢ় করে নিঃশ্বাস টেনে নিল। পিঠ থেকে হাত সরিয়ে ওর ছোট্ট কোমল মুখটা দুহাতের তালুতে নিজের মুখের দিকে উঁচু করে ধরল। নিচু কণ্ঠে আবার বলে উঠল, মেহনুর আফরিন, তোমার কান্না দেখার জন্য যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে সেদিন কুকর্ম করেছিল, আজ তাকে ভেতরে ঠুকিয়ে কান্নার একচ্ছত্র মূল্য বুঝিয়ে দিয়েছি। দুহাতের তালুতে আবদ্ধ মেহনুরের মুখটা চাপা কান্নার জন্য লাল হয়ে উঠল। নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে মাহাতিমের দু তালুর মাঝে অনেকক্ষণ কাঁদল ছোট্ট মানুষটা। অশ্রুমাখা মুখটা দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল মাহাতিম। চোখ দুটোর ওপর ঠোঁট বসিয়ে সকল কষ্ট দূর করার জন্য ব্যাকুল হৃদয়টা খান খান করছিল যেন। আজ ওই মুখটা চুপচাপ দেখা ছাড়া আর কোনো অধিকার নেই, একদম নেই, ন্যূনতম অধিকারও নেই। মেহনুর কিছুটা শান্ত হলে ফোপানো ভঙ্গিতে চোখের পাতা খুলে ফেলল। লাল হয়ে আসা অশ্রুপূর্ণ দৃষ্টি দিয়ে মাহাতিমের দিকে চোখ রাখল। ওই নাশঘাতক দৃষ্টির দিকে তাকানো সম্ভব না, ওই চওড়া ফোলা বুকের কাছে দাঁড়ানো সম্ভব না। আর শান্ত ভঙ্গিতে দাঁড়ালেই কিছু একটা ঘটার প্রবণতা প্রবল। মেহনুর দ্রুত নিজের কান্না থামিয়ে দু গাল থেকে মাহাতিমের হাত সরিয়ে দিল। মাহাতিমের দৃষ্টি অগ্রাহ্য করে দরজাটার নব পেয়ে সেটা দ্রুত মুচড়ে বাইরে চলে গেল। মাহাতিম অপলক চাহনিতে রাতের বাদলধারায় মেহনুরের বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়াটা দেখতে লাগলো। আজ আবারও সেই ছোট্ট বালিকা অগ্রাহ্য করে পালিয়ে ছুটল। খুব কাছে এসে হাতছানি দহন ঘটিয়ে আবার শান্তভাবে পালিয়ে যাচ্ছে। গতরাতে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য রিসর্টের এলাকাটা কর্দমাক্ত অবস্থা হয়ে আছে। কিছু কিছু জায়গায় পানি জমে গর্তমতো হয়ে আছে। গাছের নিচগুলো স্যাঁতস্যাঁতে হয়ে পিচ্ছিল হয়ে গেছে। সকালের সোনালি আলোয় সব কিছু প্রাণবন্ত হয়ে উঠেছে। ফুলের উপর শিশির জমা পানিগুলো সূর্যের আলো পেয়ে ঝলমল করছে। মেহনুর খুব সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নেয়, শাড়ি বাঁচিয়ে খুব সাবধানে রুমে ফিরে আসে। এলোমেলো চুলগুলো না আঁচড়ে শান্ত মনে কটেজ থেকে বেরিয়ে আসে।
কটেজ থেকে একটু দূরে ঠিক ডান দিকটায় বসার মতো আরেকটা কটেজ আছে, তবে কটেজ না বলে আড্ডাখানা বললেই চলে। সিনেমায় যেমন দেখায় বিলাসী মানুষগুলো সকাল বিকাল শান্ত সময়টায় চায়ের পসরা নিয়ে আড্ডা দেয়, ঠিক তেমনি একটা আড্ডার জায়গা সেখানে সুন্দর করে সাজানো হয়েছে। বড় বড় দুটো গোল টেবিল দিয়ে আড্ডাখানার অর্ধেকটা সাজানো হয়েছে, বাকি অর্ধেকটা বাগানের সিনারি দেখার জন্য ডিভানের মতো সিস্টেম করেছে। মেহনুর হাঁটতে হাঁটতে সেই কটেজটার দিকে চলে গেল। দুটো নিচু সিঁড়ি অতিক্রম করে ভেতরে পা রাখল। আড্ডাখানার কটেজটা একদম খোলামেলা, চতুর্দিকেই দেয়াল ছাড়া, কিন্তু একটার পর একটা বিশাল বড় খাম্বা একটু দূরত্ব রেখে রেখে করা হয়েছে। মেহনুর হাতে করে যেই বইটা এনেছিল সেটা এমন সুন্দর জায়গায় পড়ার জন্য উত্তম। সোজা ডিভানের সাইডটায় চলে গিয়ে সেখানে বই খুলে বসলো। সামনে তাকাতেই বেশ চমৎকার একটা বাগান, সেখানে রং বেরঙের ফুল ফুটে আছে। ফুলগুলোর মিষ্টি পবিত্র সুবাসে চারপাশটা মৌ মৌ করছে। মেহনুর ডিভানে পিঠ হেলিয়ে পা দুটো বাঁ দিকে একত্র রেখে বইয়ের দিকে মন দিল। কখন যে বইয়ের শব্দমালায় ডুবে গেল সেই সূক্ষ্ম হুঁশও ওর হলো না। সবাই একে একে ঘুম থেকে উঠে নিজেদের হাত মুখ ধোয়ার কাজ সেরে ফেলল। সকালের নাস্তার জন্য অপেক্ষা করতেই ম্যানেজার জানালো দূরের কটেজটায় খাবার এসে যাবে। সবাই সেদিকটায় যাওয়ার জন্য পা বাড়িয়ে দেখে ডিভানের দিকটায় একাকীভাবে মেহনুর বসে আছে। তৌফ মেহনুরের অবস্থা দেখে সবার দিকে ইশারা করে দিল। সবাই ওর ইশারা দেখে মেহনুরের উপস্থিতি পেয়ে চুপচাপ গোল টেবিলে চলে গেল। শাহনাজ নিজের রুমে চুল সজ্জা করছে, সাবার নিজের শাড়ি ঠিকঠাক করে মুখে হালকা প্রসাধন লাগাচ্ছে। অন্যদিকে সুরাইয়া গোমর মুখে দুপুরের জন্য শাড়ি সিলেক্ট করছে। মাতিম সদ্য ব্যায়াম শেষে জগিং করতে করতে রিসর্টের গেটটা দিয়ে ঢুকলো। পরনে কালো রঙের এক্সারসাইজ ট্রাউজার, গায়ে গুচি ব্র্যান্ডের মেরুন টি শার্ট, পায়ে কালো কালার স্নিকার পরা ওর, যার সোলটা মূলত সাদা এবং জুতার ফিতাগুলো ডোরাকাটা ছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রোদের কিরণে চিকচিক করছে। চুলগুলো ঘামে ভিজে কপালের সাথে লেপ্টে আছে। পাতলা সুন্দর ঠোঁট দুটো জগিংয়ের জন্য হালকা নিঃশ্বাস ছাড়ছে। গেটের কাছ থেকে কটেজের জন্য বাম দিকে পা চালাবে অমনি দূরের সেই কটেজটার দিকে চোখ পড়ে। মাতিম কিছু খেয়াল করলেও সেদিকে ঠিক করে তাকায় না, সোজা নিজের কটেজের দিকে চলে যায়। নাস্তার জন্য সব কিছু রেডি হয়ে গেলে মাহাদির তাড়নায় সেই কটেজটার টেবিলে এসে পড়ে। সিয়ামের বাঁ পাশে খালি চেয়ার পেয়ে চেয়ারটায় তখন টেনে বসে। পুরো টেবিল জুড়ে নানা পদের ভর্তা সাজানো, একপাশে সালাদের বোল রাখা, খিচুড়ির বিশাল হাঁড়িটা তখন দুটো ওয়েটার মিলে ধরে আছে। আরেকজন ওয়েটার সবার কাছে গিয়ে প্লেটে প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে। গোল টেবিলের বাঁ পাশে ছেলেরা বসেছে, ডান পাশটা নিয়ে মেয়েরা বসেছে। শাহনাজ এসে চেয়ার টেনে বসতেই মেহনুরের জন্য ডাক পাঠিয়ে টেবিলে আসতে বলে। মেহনুর বইটা বন্ধ করে ওদের টেবিলের দিকে চলে আসে। সবাই যখন খাবারের বিভিন্ন পসরা নিয়ে মেতেছে তখন মেহনুর নীতির পাশে চেয়ার খালি পেয়ে সেটা টেনে চুপচাপ বসে। প্লেটের উপর খিচুড়ির পরিমাণ দেখে মেহনুর ইতস্তত করতে থাকে। ধোয়া ওঠা খিচুড়ির উপর আঙুল দিয়ে নাড়তে থাকলে নীতি বিষয়টা লক্ষ্য করে বলে, মেহরুন, কোনো সমস্যা? তুমি খাচ্ছ না যে? খিচুড়ি কি বেশি গরম? নীতির প্রশ্ন শুনে এতক্ষণ পর শাহনাজ মেহনুরের প্লেটের দিকে নজর দিল। ওর প্লেটের দিকে তাকাতেই শাহনাজ নীতির উদ্দেশ্যে হাসি দিয়ে বলল, ও তো এত খিচুড়ি খেতে পারে না, ওর প্লেট থেকে কিছু কমা। শাহনাজের হাসি সুলভ কথায় সবাই হাসি না দিয়ে উল্টো চোখ বড় করে বিস্ময়াভূত হলো। মাহাতিম একবারের জন্য মেহনুরের দিকে না তাকালেও এবার ঠিকই ওর দিকে দৃষ্টি রেখে দেখল। প্লেটে যেটুকু খিচুড়ি দেওয়া হয়েছে সেটা একদম মাহাদির প্লেটের সমপরিমাণ। যেখানে মাহাদি একদম গোগ্রাসে ভর্তা মাখিয়ে খাওয়া শুরু করেছে সেখানে নাকি মেহনুর উল্টো খিচুড়ি কমাতে হবে। খিচুড়ি কমাতে হবে। নীতির সাহায্য নিয়ে শাহনাজ মেহনুরের প্লেটটা থেকে আধা পরিমাণ কমিয়ে ফেলল। বাকি আধা পরিমাণ দিয়ে মেহনুর ধীরে সুস্থে খাওয়া শুরু করলো। মাতিম ওর সম্পূর্ণ অবস্থা দেখে নিজের খাওয়াটা ঠিকমতো করতে পারছিল না। এদিকে কানের কাছে চোরের মতো সিয়াম বলে উঠল,
মামা তোমার মুরগির তো হ্যাপি ফিট দিতে হইব, তাড়াতাড়ি একটু বুকে টানো, এইভাবে চললে তো তোমার সামলাতে পারবো না। মাহাতিম প্লেটের দিকে তাকিয়ে খিচুড়ি মাখানো অবস্থায় ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। এরপর সিয়ামের উদ্দেশ্যে নিচু গলায় শক্ত কণ্ঠে বলল, খিচুড়ি খাচ্ছিস সেটার দিকে নজর দে, আশেপাশে কি হচ্ছে সেটার জরিপ এনে আমার কানে ঠুকে দিবি না। সিয়াম এই কথা শুনে মুখ ভর্তি খিচুড়ির লোক বানিয়ে ফিসফিস নাক দিয়ে শব্দ করে হাসতে লাগলো। সিয়ামের নাকি টাইপ হাসি দেখে চোয়াল নাড়াতে নাড়াতে ফারিন বলে উঠল, তুমি নাক দিয়ে ভটভটি গাড়ির মতো শব্দ করছো কেন? ফারিনের ইজ্জত মার্কা কথা শুনে সিয়াম সাথে সাথে মুখটা কুঁচকে নিল। তাড়াতাড়ি মুখের খিচুড়ি গিলে ফারিনের জন্য কিছু বলবে, তার আগেই সৌভিক গলা নামিয়ে মাহাতিমের জন্য সবার অগোচরে বলল। ব্যাপারটা নিয়ে মাহাতিম নিজের মনে চিন্তা করছিল। হঠাৎই সৌভিকের কথায় ভ্রু কুঁচকে কাটকাট সুরে প্রশ্ন করল, আমি খেয়াল রাখবো মানে? ও আমার কি হয় যে খেয়াল রাখতে যাব? মাহাতিমের ভ্রু কুঁচকানো অবস্থা দেখে সৌভিক একপেশে হাসি দিল। কোনো উত্তর না দিয়ে খাবারের জন্য তীব্র মনোযোগ দিলে মাহাতিম আর কিছুই বলল না। সবাই নিজেদের খাওয়া শেষ করে আজকে কি কি ফুর্তি করা যাবে সেটা নিয়ে সলা পরামর্শ শুরু করলো। মেহনুর একা একা আবারও ডিভানে বসে উপন্যাসের বই খুলল। খাওয়ার সময় চুলগুলো খোপা করেছিল, সেই চুলগুলো মেলে দিয়ে পা দুটো আগের মতো উঠিয়ে নিল। এদিকে কটেজের বাইরে চেয়ার টেনে ছেলে মেয়ে সবাই মিলে বহু বিষয় আলোচনা করছে। কালকের ক্লান্তিটা এখনও রয়ে গেছে বিধায় আজও সবাই রেস্ট নিচ্ছে। তবে সবাই মিলে মুভি দেখে আজকের দিনটা রিসর্টে কাটিয়ে কাল দুপুরে নদীতে নেমে গোসল করবে। বিকেলের দিকে নদী তীরে বসে ছোটোখাটো খাবারের আয়োজন করা হবে। নদীতে গোসলের ব্যাপারে সবাই হইচই সমাগম করে প্রফুল্ল হলেও শাহনাজ প্রথম দফায় দ্বিমত পোষণ করল। কিন্তু সকলের চাপাচাপি এবং সাবার জোড়াজুড়িতে বহু বছর পর নদীতে নামার জন্য রাজি হলো। মাহাতিম সবার কথায় চুপ করে শুনে যাচ্ছে, নিজ থেকে কোনো বাড়তি কথা এখন পর্যন্ত বলেনি। হাতে কোকাকোলার ক্যান নিয়ে সবার ব্যস্ত আলোচনার মধ্য থেকে চোখ দুটো মেহনুরের দিকে রাখল। সেদিকে দৃষ্টি রেখে ডান হাতের লাল ক্যানটা ঠোঁটের কাছে ছোঁয়ালো। ছোট্ট এক চুমুক দিয়ে ডিভানে বসা মেহনুরের দিকে তাকিয়ে রইল। কাল রাতে এই মেয়েটা কেমন করে রুমে এসে পড়ল সেটাই এখন চিন্তা করছে মাহাতিম। শুধুমাত্র চাচাতো বোনের জন্য চিন্তা করে ওর রুমে কথা শোনাতে এসেছিল, এটা ভাবলেই ওর ভীষণ হাসি পায়। সেই হাসির জন্যই ঠোঁটের কোণে হাসি ঠেলে আবারও ক্যানে চুমুক দিল মাহাতিম। কিন্তু হুট করে কোত্থেকে মাহাদির এসে দাঁড়ালো। সে এসেই মাহাতিমের হাত থেকে ক্যান কেড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, তোমার ফোন কোথায় ভাইয়া? ফোন দাও। তুমি ইচ্ছে করে ফোন লুকিয়ে রেখেছো, আমি তোমার বালিশের নিচে ফোন পাইনি। মাহাতিম ওর আচরণ দেখে প্রথমেই খুব বিরক্ত হয়ে গেল। হুট করে মুখের ক্যানটা কেড়ে আবার বড় গলায় মোবাইলের জন্য যাচ্ছে। মাহাতিম এক দফা তুড়ি বাজিয়ে শক্ত গলায় তর্জনী ত্যাগ করে বলল, কেন ফেরত দে। আর তুই কিসের মোবাইল চাচ্ছিস? ফোনের ব্যালেন্স দুদিনের মধ্যে কত গিলেছিস ধ্যান আছে তোর? তোর কি বয়স হয়েছে মোবাইল ধরার? একটা চড় মেরে দাঁত ফেলে দিব ফাজিল। মাহাদি ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে ধীর গতিতে পা পিছিয়ে কটেজের দিকে যেতে লাগলো। মাহাতিম বারবার বলল ক্যান ফেরত দিয়ে যেতে, কিন্তু মাহাদি সেটা দিল না। মাহাতিমের কথাও একদম শুনল না। মাহাদি সোজা পা ঘুরিয়ে কটেজে ঢুকে মেহনুরের দিকে ছুটে গেল। মেহনুরের পাশে ধপ করে বসলে মেহনুর চমকে গিয়ে বই বন্ধ করে দিল। মাহাদির দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকাতেই ফিক করে হেসে দিয়ে ওর টুকটুকে গাল দুটো ধরে বলল, আজকে তোমার কি কি করার প্ল্যান আছে বলো তো? কিভাবে আজকের দিনটা কাটানোর ইচ্ছা আছে? মাহাতি বেশ ভাব দেখিয়ে ডান হাত দিয়ে চুলে ব্যাক ব্রাশ করলো। একদম মাহাতিমের মতো স্টাইলটা কপি করে ঢং দেখিয়ে বলল, ওহে সুন্দরী, চলো আমরা পুকুর পাড়ে গিয়ে বসি। আজ যে সবাই মিলে নদীতে গোসল করব, জানো? জানো না? চলো চলো, আমার হাতটা ধরো, তোমাকে নিয়ে সুন্দর রাজ্যটা ঘুরে ঘুরে দেখে আসি। মাহাদির এমন ঢকের কথা শুনে মেহনুর খিলখিল করে হেসে দিল। ঠোঁট চওড়া করে সাদা উজ্জ্বল দাঁতগুলো উকি দিয়ে ওর হাসির জৌলুস যেন বাড়িয়ে দিচ্ছিল। মাহাতিম এতক্ষণ আলোচনার দিকে মন দিলেও হঠাৎ বাঁ কান দিয়ে সুরেলা হাসির শব্দ শুনে খানিকটা চমকে গিয়ে তাকালো। যে দৃশ্যটা চোখের সামনে সে দেখতে পেল একটুও প্রস্তুত ছিল না সেটা দেখার জন্য। মাহাতিম অপলক দৃষ্টিতে মেহনুরের হাসির দিকে তাকিয়ে রইল।
ড্যাব ড্যাবে তাকিয়ে রইল। এদিকে বুকের যন্ত্রণাটা ওর হাসির শব্দ শুনে ধুকপুক ধুকপুক করছিল। মেহনুর ছোট্ট মাহদির গাল দুটো ধরে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। চুলগুলোতে নরম চিকন আঙুল দিয়ে এলোমেলো করে হাসি দিয়েই থাকলো। কিন্তু মাহদির সঙ্গে আর পুকুর ঘাট দেখতে গেল না। মাহদি এ নিয়ে মন একটু খারাপ করলেও পরক্ষণে উদাস অবস্থা কাটিয়ে ফেলল। মেহনুরের পাশে সেই লাল ক্যানটা এভাবেই রেখে মনের ভুলে চলে গেল। মাহাতিম দূর থেকে সব দেখলেও হঠাৎ সাবার ডাকে সাড়া দিতেই মুখ ঘুরিয়ে ফেলল। এদিকে মেহনুর গলা ভেজানোর ইচ্ছায় যখন বই বন্ধ করে এদিক ওদিক তাকাতে লাগলো, তখনই তার পাশে একটা লাল ক্যান দেখতে পেল। মাহাদি যে ভুলবশত ক্যান রেখে গেছে সেটা ভালোভাবে বুঝতে পারল। মাহতিম সাবার কথাটা মন দিয়ে শুনে নিজের অভিমত প্রকাশ করে আবারও মেহনুরের দিকে তাকানোর জন্য দৃষ্টি রাখল। কিন্তু চোখের কটর স্থির হয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে ধাপে ধাপে পৌঁছতে লাগলো যেন। অজান্তেই ঠোঁট ফাঁক করতে করতে চোয়াল ঝুলিয়ে তাকিয়ে রইল। ক্যানের যেই জায়গাটায় মাহাতিম ঠোঁট লাগিয়ে চুমুক দিয়েছিল সেই জায়গায় ঠোঁট বসিয়ে একটু একটু করে কোক খাচ্ছে মেহনুর। ডান হাতে ক্যানটা 5 আঙুলে ধরে বাম হাতে বইটা নিয়ে নিবিড়ভাবে পড়ছিল। মেহনুর অজ্ঞাতসারে দূরের একটা চেয়ারে বসা মাহাতিম অদ্ভুত প্রাপ্তিতে হাসছিল। সেই মনোরম প্রাপ্তিমূলক হাসিটা দেখলে মেহনুর লজ্জায় লাল টুম্পা হয়ে যেত। দুপুরের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কাঙ্ক্ষিত সময়টা চলে এলো। সবাই নিজেদের পোশাক আশাক বিছানায় রেডি রেখে মাঠে জড়ো হলো। শাহনাজ এবার জোর জবরদস্তি করে সুরাইয়াকে ডেকে আনলো। সুরাইয়া এসেই তামাক দেখিয়ে বলল, আমি তোমাদের সাথে ফান করতে আসিনি, আমাকে দুটো ছবি তুলে দিবে, তাতেই হবে। আমি একা একাই নদীতে গোসল করতে পারবো। ওর কথার ধরনটা কেউ পছন্দ না করলেও কেউ সেটা মুখের আভাসে একটুও প্রকাশ করল না। সবাই হাসি মুখে নদীতে গোসল করার আনন্দ উদযাপন করতে সেদিকে দল বেঁধে ছুটল। তৌফরা এক দৌড় মেরে আগেই নদী তীরে চলে গেল। তারপর চলল শাহনাজদের দল, শাহনাজদের পেছনে নীতিদের দল এবং সবশেষে ঢিলামির মতো পেছনে পড়ে গেল মেহনুর। মেঠো পথটা ঘাস দ্বারা আবৃত, ডানে সারি সারি বটগাছ সাজানো, বাম পাশে একটা পুকুর শেষ হয়ে আরেকটা পুকুর শুরু হচ্ছে। সূর্যি মামা মাথার উপর দারুণ উত্তাপে ফেটে পড়ছে। সবাই দ্রুত পা চালিয়ে নদী তীরে চলে গেলেও মেহনুর চারপাশে প্রকৃতি দেখতে দেখতে ধীরভাবে এগুতে লাগলো। গাছের পাতাগুলো কাল রাতের বৃষ্টির জন্য সতেজ লাগছে। রাস্তাগুলো মাটির সোদা গন্ধে আরও প্রাণচাঞ্চল্যে ঘ্রাণ ছড়াচ্ছে। এদিকে শার্ট পরুয়া লম্বাটে মানুষটা পেছন পেছন হেঁটে আসছে, সেদিকে খেয়াল নেই ওর। মেহনুরের থেকে প্রায় 7-8 হাত দূরে তখন মাহাতিম হেঁটে আসছিল। সাদা শাড়িটা দেহের সাথে মিলেমিশে আছে। সেই শাড়ির গোলাপি মোটা পাড়টা গোলাপের মতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। চুলগুলো সম্পূর্ণ বাঁ দিকে টেনে সামনে এনে রেখেছে। গোলাপি ব্লাউজটা যেন ফর্সাটে পিঠটা একদম আবৃত করে দিয়েছে। কোমরের দিকটাও জবুথুবু করে ঢেকে রেখেছে। মাহাতিম হাঁটতে হাঁটতে পায়ের গতি একটু বাড়িয়ে মেহনুরের ডান পাশে চলে আসলো। মেহনুর হঠাৎ ডান দিকে কারোর উপস্থিতি পেয়ে তৎক্ষণাৎ চোখ তুলে মাহাতিমকে দেখতে পেল, কিন্তু মুখে কিছু না বলে আবার চোখ নামিয়ে মাটির দিকে দৃষ্টি ফেলে হাঁটতে লাগলো। মাহাতিম কথা বলার ইচ্ছেটাকে চেপে না রেখে হালকা একটু কেশে নরম গলায় বলল, তোমরা কখন থেকে শাড়ি পরা ধরো? আমার মানে হলো, ঠিক কোন বয়সটা থেকে শাড়ির জন্য প্রেশার আসে? মেহনুর প্রশ্নটা শুনে ঢোক গিলে নিল, কিন্তু দৃষ্টি তুলে তাকালো না। নত মুখে ঠান্ডা সুরে শান্ত ভঙ্গিতে বলল, বয়স 10 হলেই শাড়ি পরতে হয়, কিন্তু কেউ চাইলে আরও ছোট থেকে অভ্যাস করতে পারে। মাহাতিম এমন উত্তর শুনে মনের ভেতর খচখচ করা প্রশ্নটা ছুড়ে দিল, তুমি কবে থেকে অভ্যাস করেছো তাহলে? মেহনুর এবার নির্দ্বিধায় ভঙ্গিতে উত্তর দেয়, 9-এর মাঝামাঝিতে। উত্তর শুনে কালো প্যান্টের পকেটে 2 হাত পুরে দিল মাহাতিম। শব্দ করে নিঃশ্বাস ছেড়ে আরও একটা প্রশ্ন করে বসলো, তোমাদের এখানে তাহলে মেয়েদের বিয়ের বয়স কত? বাল্যবিবাহের প্রথা আছে নাকি? মেহনুর প্রথম দুটো প্রশ্নের উত্তর সহজভাবে দিলেও এই প্রশ্ন শুনে মনের ভেতর মারাত্মক একটা কামড় দিল। একসঙ্গে থেমে থেমে দুটো ঢোক গিলে হাত দুটো মুচলেকা করতেই বলল, আছে। মাহাতিম আবারও তার একপেশি ভঙ্গির তীক্ষ্ণ হাসিটা দিল।
এরপর কিছু সময় চুপ থেকে মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে তাকালো। মেহনুর যে প্রচণ্ড উৎকণ্ঠায় কাঁচুমাচু করছে সে ওর মুখটা দেখেও বলে দেয়া যাচ্ছে। ওকে আরও বিপাকে ফেলতে মাহাতিম ইচ্ছে করেই বলল, আমার মা তো ছোট বয়সী বউদের জন্য ডেসপারেট হয়ে আছে, ভাবছে এখান থেকে বউ বানিয়ে নিয়ে যাবে। কিন্তু বুঝছো মেহনুর আফরিন, আমার ছোট বয়সী বউ নিয়ে সংসার করার রুচি নেই, এজন্যই মা পিছিয়ে আছে। নাহলে মা সম্ভবত তোমার বড়জন সাবাকে তুলে নিয়ে যেত। মাহাতিম কথাটা শেষ করতেই মেহনুরের দিকে তাকালো, কিন্তু মেহনুর সেই যে চোখ নত করে রেখেছে সেই চোখ ভুলেও উপরের দিকে উঠল না। মাহাতিম ওর মনের অবস্থা বোঝার জন্য একটু চেষ্টা করলো না। কালকে যে 3 দিনের শেষ দিনটা রাত পোহালে এসে যাবে, তখন সব কিছু খোলাখুলি ওকে বুঝিয়ে বলবে। আর কালকেই হবে সমস্ত ঘটনার শেষ দিন। এরপর হয়তো এখান থেকে প্রস্ফুটিত ফুলটি নিজের বক্ষস্থলে আগলে রেখে আদরে আদরে সঙ্গে নিয়ে যাবে, নয়তো ক্লেশযুক্ত মনে ভীষণ কঠোর হয়ে আজকের এই দিনগুলো হামেশার জন্য মুছে ফেলবে। মাহাতিম আনসারি সবই পারবে, শুধু কারো মনের অধিকার জোরপূর্বক নিজের করে বেঁধে রাখতে পারবে না। দুজন হাঁটতে হাঁটতে নদী তীরে এসে সবার সাথে যুক্ত হলো। মেহনুর শাহনাজদের সাথে মিলিত হয়ে নদীর অবগাহনে বহু বছর পর গা ভেজালো। ছেলেরা সাঁতারের রেশ লাগিয়ে বেশ দূরে চলে গেল। মেয়েরা কোমর পর্যন্ত পানিতে নেমে আনন্দ করতে লাগলো। কিন্তু মেহনুর নিজের চিন্তায় বিভোর হয়ে বারবার মুঠোভর্তি পানি তুলে সেই পানির দিকে তাকিয়ে রইল। উদাস হয়ে যাওয়া মনটা আরও নিকষ কালো অন্ধকারের মতো ঘুটঘুটে দেখতে লাগলো। সবাই নদীতে গোসল ছেড়ে রিসর্টমুখী হলে মেহনুর কেন জানি সবাইকে ফেলে আগে আগে চলে গেল। মাহাদির বাদরামের জন্য মেহনুরের দিকে খেয়াল রাখতে না পারলেও রিসর্টে পৌঁছে দেখল মেহনুর ভেজা শরীরে আঁচলটা দিয়ে গা ঢেকে কটেজের সিঁড়িতে বসে আছে। সাবা, শাহনাজ, সুরাইয়া ওকে কি হয়েছে প্রশ্ন করলে মেহনুর জানায় বাড়ির কথা মনে পড়ছে, তাই দ্রুত এখান থেকে চলে যেতে চায়। শাহনাজ ওর মাথায় হাত বুলিয়ে দিল। সাবা ওকে সুন্দর করে বুঝিয়ে বলল আর মাত্র কালকের দিনটাই আছে, তারপর সবাই এখান থেকে চলে যাচ্ছে। 3 বোন একসাথে ভেজা কাপড়ে কটেজে ঢুকলে সবাই নিজ নিজ রুমে চলে যায়। শাহনাজরা কটেজে ঢুকে গেলেও মেহনুর পা থামিয়ে এক পলকের জন্য পিছু ফিরে তাকালো। মাহাতিমের আধ ভেজানো দরজার দিকে তাকিয়ে ছোট বন্ধ করে দৃষ্টি নামিয়ে রুমের দিকে চলে গেল। কাল সব কিছুর শেষ দিন। রাতের বেলা কেন জানি কারেন্ট চলে গেল। ম্যানেজারকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা মিনমিন করে উত্তর দিল, কারেন্ট না থাকার জন্য পুরো রিসর্টের পরিবেশ অন্ধকারে ছেয়ে আছে। চারপাশ যেন মারাত্মক ঘুটঘুটে অবস্থা ধারণ করেছে। রুমের মধ্যে ভ্যাপসা গরমটা ভালোই জ্বালাতন করছে। এটা নিয়ে সবার মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ভীষণ গরম পড়েছে আজ। এই ভ্যাপসা গরমের জন্য রুমের ভেতরটাও খুব অসহনীয় হয়ে উঠেছে। রিসর্টের চারপাশে প্রচুর গাছগাছালি থাকলেও বাতাসের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না। গাছের পাতাও যেন অনেকক্ষণ ধরে নড়ছে না। রাত তখন 8:20 বাজে। নীতি পুরোপুরি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে মাঠে ঘুরঘুর করছে। আকাশে একটা গোলাকার চাঁদ উঠেছে। সেই চাঁদের চন্দ্রপ্রভায় চারপাশটা উজ্জ্বল হয়ে আছে। নীতি খোলা আকাশে সময় কাটানোর জন্য চুপচাপ নরম ঘাসে পা ছড়িয়ে বসল। কালো কুর্তিটা হাঁটুর কাছে টান টান করে ঠিক করতেই ঢোলা হাতাটা কনুয়ের কাছে তুলে ফেলল। নরম ঘাসগুলো চাঁদের আলোতে টসটসে দেখা যাচ্ছে। ঘাসগুলো যে কতটা সতেজ হয়ে আছে সেটা ঘাসগুলোর দিকে তাকালেই বোঝা যাবে। হঠাৎ শোঁ করে মৃদু হাওয়ার ঝাপটা বয়ে গেল। নীতি সেই হাওয়ায় গা এলিয়ে পরম শান্তি অনুভব করল। চোখ দুটো বন্ধ করে ঠান্ডা হাওয়ার পরশ নিতেই হঠাৎ দুজোড়া পায়ের আওয়াজ শুনতে পেল। চোখ খুলে শব্দ উৎসের দিকে তাকাতেই কিছুটা দূর থেকে শাহনাজ আর সাবাকে দেখতে পেল। ওরা দুজন একসাথে কথা বলতে বলতে নীতির দিকেই আসছিল। নীতির পাশে দুজন বসতেই জম্পেশ একটা আড্ডা শুরু হলো। হাসির আমেজ নিস্তেজ রিসর্টের চারপাশে ছড়িয়ে গেলে সবাই তখন চুম্বকের মতো মাঠে জড়ো হতে লাগলো। মেহনুর নিজের রুমে শুয়ে শুয়ে মোমবাতির আলোতে বই পড়ছিল। আজকের উপন্যাসটা মারাত্মক সুন্দর আর সবচেয়ে বেশি প্রিয়। শরৎচন্দ্রের চন্দ্রনাথ উপন্যাসটা মেহনুর কতবার পড়েছে জানা নেই।
আজ আবারও যখন গরমের যন্ত্রণা ভোলার জন্য বইটা নিয়ে বসলো, সত্যি সত্যি চন্দ্রনাথের লেখনভঙ্গিতে মগ্ন হয়ে সব কিছু ভুলে গেল। সুরাইয়া তখন বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু মেহনুরের রুম থেকে মোমবাতির আলো দেখে পা থামিয়ে দাঁড়ালো। ও যে রুমে শুয়ে ফের বই পড়ছে এটা কাটায় কাটায় বোঝা গেল। কটেজের সেই রুমবন্দি ঘটনার পর থেকে কোনো কারণ ছাড়াই মেহনুরের উপর জেদ চেপেছে সুরাইয়ার। কেন এই জেদ এসে ভর করেছে সেটা ও নিজেও জানে না। সুরাইয়া চুপচাপ আধভেজানো দরজা দিকে পায়ে পায়ে এগোতে লাগলো। দরজাটা সরাত করে খুলতেই বিছানায় উপুর হয়ে শুয়ে থাকা মেহনুরকে দেখতে পেল। বুকের তলায় বালিশ রেখে ফর্সা গালে হাত চেপে একান্ত মনে বইয়ে ডুবে আছে মেহনুর। রাশি রাশি কালো চুলগুলো বিছানার ঢাল পেরিয়ে মেঝেতে পড়ে আছে। পা দুটো অনবরত নাড়াচ্ছে বলে শাড়ি কিছুটা টাকনো থেকে উপরে উঠে গেছে, তাতে ওর ফর্সাটে সুন্দর পা দুটো একটুখানি দেখা যাচ্ছে। হালকা বেগুনি শাড়িতে ওই অবস্থায় অমন মেয়েকে দেখলে যে কারো দৃষ্টি স্থির হয়ে যেত। কোনো পুরুষ দেখলে তার মাথায় আগুন ধরত নির্ঘাত। এই মেয়ে যে ছোট থেকেই অপরূপ সুন্দরী, মায়ার সবটুকু ব্যাখ্যা নিয়ে জন্মেছে তাতে কোনো সন্দেহ নেই। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখটা পর্যন্ত নিখুঁতভাবে সুন্দর। সুরাইয়া এসব ভাবতে ভাবতে ঈর্ষান্বিত দৃষ্টিতে দরজার নবটা শক্ত করে মোচড়ালো। অমনি নব ঘোরানোর শব্দ শুনে মেহনুর তৎক্ষণাৎ দরজার দিকে তাকালো। মেহনুরের শান্ত নির্মল চাহনি দেখে দাঁত শক্ত করে ভেতরে ঢুকলো সুরাইয়া। হনহন করে ওর কাছে আসতেই বিছানার পাশে এসে অটলভাবে দাঁড়ালো। মেহনুর মুখ তুলে সরল দৃষ্টিতে সুরাইয়ার দিকে তাকাতেই সুরাইয়া শক্ত গলায় টেবিলের দিকে হাত বাড়িয়ে বলল, তোর এক্সট্রা মোমটা নিয়ে গেলাম, আমার রুমে মোম ফুরিয়ে গেছে, দিয়াশলাইও পাচ্ছি না। তা তুই কি পড়ছিস? মেহনুর যেভাবে শুয়েছিল সে অবস্থায় থেকে স্বাভাবিক গলায় বলল, চন্দ্রনাথ। মেহনুরের উত্তর শুনে সুরাইয়া এক পলকের জন্য ওর দিকে তাকালো। এরপর দৃষ্টি সরিয়ে এক্সট্রা মোমটা নিয়ে জ্বলন্ত মোমটা থেকে সেটা জ্বালিয়ে নিল। মেহনুর আবার বইয়ের দিকে মনোযোগ দিলে সুরাইয়ার জলজল চোখ দুটো টেবিলের উপর পরিণীতা বইটার দিকে আটকে গেল। সাথে সাথেই চোখে মুখে ছেয়ে গেল ধূর্ত চিন্তা কষার পরিকল্পনা। চুপ করে টেবিলের উপর আঁচল ফেলে পরিণীতা বইটা চুরি করল সুরাইয়া। তারপর সেটা আঁচলের ভেতর গুছিয়ে জ্বলন্ত মোমবাতি বাহাতে নিয়ে রুমের বাইরে যেতে থাকলো। যাওয়ার আগে আরও একবার মেহনুরের দিকে পিছু ফিরে তাকালো। এরপর দৃষ্টি ঘুরিয়ে বেপরোয়া ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। মেহনুর হয়তো কল্পনাও করতে পারল না ওর সাথে কি হতে চলেছে। এদিকে সুরাইয়া চুরি করা বইটা নিজের রুমে লুকানোর জন্য রুমের দিকে যেতেই হঠাৎ কানে স্পষ্ট শুনতে পেল মাঠে সবাই মশা তাড়ানোর জন্য কাগজ পোড়ার চিন্তা করছে। কাগজ পোড়ানোর উৎকট গন্ধ পেয়ে মশারা চলে যাবে। সুরাইয়া কানে এটাও শুনতে পাচ্ছে মাহাতিম কাগজ আনার জন্য প্রীতিকে নির্দেশ দিচ্ছে। প্রীতি এদিকে কাগজ আনার জন্য ম্যানেজারের কাছে চলে গেলে ধীরে সুস্থে আঁচলের ভেতর থেকে পরিণীতা বইটা বের করলো সুরাইয়া। জ্বলন্ত মোমবাতির আলোয় সেটা এক পলক দেখে নিয়ে মাঠের পানে যেতে লাগলো। সবাইকে অবাক করে দিয়ে পেছন থেকে সুরাইয়া এসে বলল, তোমরা এই পুরাতন বইটা পোড়াতে পারো। আমার রুমে ডাস্টবিনের ভেতর এটা ফেলা ছিল, আমার মনে হলো ডাস্টবিনে না রেখে এটা পুড়িয়ে ফেললেই ভালো হয়, অন্তত মশার উপদ্রব থেকে বাঁচা যাবে। এই নাও। সুরাইয়ার বই ধরতে ধরতে হঠাৎ প্রীতি দৌড়ে এলো। প্রীতি অনেকগুলো খবরের কাগজ নিয়ে চলে আসলে মাহাদি দৌড়ে গিয়ে সেগুলো স্তূপ করে দিল। সুরাইয়ার হাত থেকে স্বামীক বইটা নিয়েছিল, কিন্তু সে বেখেয়ালি হয়ে প্রীতির কাগজে তাকিয়ে থাকলে বইটার দিকে বিশেষ নজর তাকালো না। মাহাতিম খবরের কাগজগুলো জড়ো করতেই আগুনের জন্য ম্যাচের কথা উঠালো, আর তখনই সুরাইয়া দ্রুত বেগে নিজের হাতের মোমবাতিটা এগিয়ে দিল। মাহাতিম তীক্ষ্ণ নজরে সুরাইয়ার হাবভাব বোঝার চেষ্টা করছে। এই মেয়ে সারাদিন মুখ কুঁচকে রেখে এখন কেন সাহায্য করতে এসেছে সেটাই এখন মাথায় ধরছে না। মাহাতিম ওর হাত থেকে মোমবাতিটা নিয়ে কাগজে আগুন ফেলল। কাজ শেষে মোমবাতি ফেরত দিলে সুরাইয়ার বইটার দিকে আবার তাগাদা দিল, আর দিতেই কিনা চুপচাপ কটেজের দিকে চলে আসলো। সিঁড়ি দিয়ে কটেজে ঢুকতে মেহনুরের রুমে উকি মেরে বলল, মেহনুর রে, আমাকে একটা সাহায্য করবি? মেহনুর কথাটা শুনতে পেয়েই চটপট ভঙ্গিতে জবাব দিল,
বলো বুবু কি করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। সুরাইয়া একগাল অদ্ভুত হাসি হেসে মেহনুরের জন্য সরল মুখে বলল, তোর সবচেয়ে সুন্দর বইটা আমাকে দে তো। আমি কিন্তু চন্দ্রনাথ পড়বো না, ওটা দিবি না। একটু রোমান্টিক হলে ভালো হয়। পড়িনি তা আছে না, তুই ওটা এনেছিস না? থাকলে দে, তোর বইটা নিয়ে একটু পড়ি। আমার এখানে সময় কাটছে না। মেহনুর খুশি হয়ে চওড়া একটা প্রাণখোলা হাসি দিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিলের উপর ব্যাগ থেকে বের করা বইগুলো হাতড়ে হাতড়ে কাঙ্ক্ষিত বইটা খুঁজতে লাগলো।